আজকের ভিডিওতে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। এবছর যে মোহনবাগান টিমের পারফরমেন্স দেখলেন, সেই পারফরমেন্সের নিরিখে মোহনবাগানের বেস্ট প্লেয়ার কে? এবার একজন বলাটা ভুল হবে এই কারণে, কারণ ভারতীয় প্লেয়ারদের আর বিদেশি প্লেয়ারদের মধ্যে একটা পার্থক্য আছে। তো আপনি কখনোই একটা বিদেশি প্লেয়ার একই জায়গায় খেলছে আর সেই পজিশনে একজন ভারতীয় প্লেয়ার খেলছে, দুজনকে ওইভাবে কম্পেয়ার করতে পারবেন না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাবে যে বিদেশি প্লেয়াররা অনেকটাই এগিয়ে আছে এবং তারা এগিয়ে থাকে। তাদের টেকনিক্যাল স্কিল, তাদের বেড়ে ওঠা, তাদের ফুটবল শেখা, ছোটোবেলা থেকে ফুটবলের ট্রেনিং, এগুলো অনেকটাই আমাদের থেকে উন্নত। তো স্বাভাবিকভাবেই একই পজিশনে দুটো প্লেয়ারকে কম্পেয়ার করলে সবসময় ফরেনাররা এগিয়ে থাকবে। তো ডাইরেক্টলি ওইভাবে বলা যায় না যে এই প্লেয়ারটাই মোহনবাগানের এবছরের সেরা প্লেয়ার। তো আমরা প্রথমে বিভিন্ন সেকশন নিয়ে আলোচনা করব, বিভিন্ন বিভাগে কে কে এগিয়ে আছে, এবং তারপর আলটিমেটলি সব কিছু মিলিয়ে মোহনবাগানের বেস্ট প্লেয়ার কে, আমার মতে কে সেটা আমি বলবো, আপনাদের মতে কারা হচ্ছে সেটা কমেন্টে আপনারা জানাবেন। প্রথমে যদি গোলকিপার সেকশনে শুরু করি, তাহলে এখানে কোনো ডাউট বা কোনো প্রতিদ্বন্দ্বিতা কিচ্ছু নেই। এখানে এক কথায় বলে দেওয়া যায় বিশাল কাইত এক নম্বর। বিশাল কাইতের ওপর এই মুহূর্তে ভারতবর্ষে কেউ আছে বলে তো মনে হচ্ছে না তার পারফরমেন্সটা দেখার পর। তবে বিশাল কাইতের এই সাফল্যের পেছনে ডিফেন্সের একটা বড় অবদান আছে। তাই গোলকিপার বিষয়টা নিয়ে অতটা সময় নষ্ট না করে আমরা চলে আসি ডিফেন্সে। ডিফেন্সে কম্পিটিশনটা সব থেকে বেশি। ডিফেন্সে মোটামুটি 5 থেকে 6 জন প্লেয়ার খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে। তার মধ্যে সৌরভ ভানওয়ালা লাস্ট ম্যাচটা শুরু করেছিল আর একটা ম্যাচে একটু সময় খেলেছিল, তাই ওকে আমরা এর থেকে সাইডে রাখছি, কারণ ওই দুটো ম্যাচের কিছু সময়ের পারফরমেন্স থেকে একটা প্লেয়ারের পারফরমেন্স টোটাল বিচার করা যায় না। প্লাস সে প্রথম বছর খেলছে, এরপরে তার হাতে অনেক সময় আছে, ধীরে ধীরে সে একটা জায়গায় পৌঁছলে তবে সে কম্প্যারিজনের মধ্যে আসবে। এবার যদি আসি আশিস রায়ের পারফরমেন্স কিন্তু সেই লেভেলের নয়, কিন্তু গত বছরের থেকে বেটার, কিছুটা হলেও একটু বেটার। অনেক জায়গায় অনেক উন্নতি করেছে, প্রথম দিকের থেকে শেষের দিকে মিস পাস অনেকটা কম করেছে, কিন্তু বেস্ট প্লেয়ারের নিরিখে আশিস রায় আসছে না ডিফেন্সিভ প্লেয়ারদের মধ্যে। নেক্সট যদি চলে আসি দীপেন্দু অসাধারণ পারফরমেন্স করেছে। ওর বয়সের তুলনায় ও দুটো পজিশনে খেলেছে, একটা রাইট ব্যাকে খেলেছে, একবার সেন্টার ব্যাকে খেলেছে। সেন্টার ব্যাকের পারফরমেন্স রাইট ব্যাকের তুলনায় কিছুটা হলেও বেটার খেলেছে। তবে দীপেন্দুর যা পারফরমেন্স, তাতে এইটা বলা যায় যে যতজন জুনিয়র প্লেয়াররা এবছর চান্স পেয়েছে, সেটা সুহেল ভাট হতে পারে, অভিষেক সূর্যবংশী হতে পারে, তো সবার দিক দিয়ে বিচার করলে দীপেন্দু এক্সট্রা অর্ডিনারি এবং নো ডাউট বেস্ট জুনিয়র প্লেয়ার, এবং দীপেন্দু এবছরের অন্যতম আবিষ্কার বলা চলে। তো দীপেন্দুকে ইমার্জিং প্লেয়ার হিসেবে বেস্ট ইমার্জিং প্লেয়ার মোহনবাগানের নিরিখে বলা যায়। নেক্সট হচ্ছে আমাদের ক্যাপ্টেন শুভাশিস বোস। তিনি এবছর অসাধারণ লেভেলের পারফর্ম করেছেন। যেরকম গোলে তার কন্ট্রিবিউশন রয়েছে, সেরকম অ্যাসিস্ট রয়েছে, সেরকম ডিফেন্সে কন্ট্রিবিউশন রয়েছে। তো লেফট ব্যাক হিসেবে শুভাশিস অনবদ্য, অসাধারণ। এর থেকে ভালো হয়তো খেলা যায় না একজন ইন্ডিয়ান প্লেয়ারের কাছ থেকে, এর থেকে বেশি আমরা এক্সপেক্টই হয়তো করতে পারি না, এই রকম লেভেলের পারফরমেন্স করেছে। তো ভারতীয় ডিফেন্ডারদের নিরিখে বিচার করলে শুভাশিস এক নম্বর, এবং ওর কোনো কম্পিটিটারই নেই সেই হিসেবে দেখতে গেলে। এমনকি ভারতবর্ষের অন্যান্য টিমে যে সমস্ত লেফট ব্যাকরা খেলছে তাদের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন ভারতীয় লেফট ব্যাকদের সঙ্গে, তাহলে শুভাশিসের ধারে কাছে কেউ আসছে না এবছরের পারফরমেন্স অনুযায়ী। তার থেকেও বড় কথা হচ্ছে শুভাশিসের দায়বদ্ধতা, টিমের প্রতি যে দায়বদ্ধতা, 100% দিয়ে খেলা, জান লড়িয়ে খেলা, এই জায়গায় শুভাশিসের সঙ্গে কারুর কম্পেয়ার করাই যায় না। নেক্সট হচ্ছে আমাদের দুটো পাহাড়ের মতো স্তম্ভ, কাউকে ছোট করা যাবে না, দুজনেই একই লেভেলের প্লেয়ার। টম অ্যালড্রেড কিছুটা হলেও রড্রিগেজের থেকে বেশি ডেডিকেটেড আমার মনে হয়েছে ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে। টম অ্যালড্রেডের একটা নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। ও আগে যে টিমটায় খেলতো সেখানকার ও ক্যাপ্টেন ছিল, ফলে ও একটা ক্যাপ্টেন্সি মেটেরিয়াল। ডিফেন্সকে নেতৃত্ব দিয়েছে। যে সমস্ত ম্যাচে রড্রিগেজ খেলতে পারেনি সেই সমস্ত ম্যাচে আমরা টম অ্যালড্রেডের পারফরমেন্সটা আরও বেটার দেখেছি, আরও বেশি দায়িত্ব নিয়ে খেলেছে। ইভেন লাস্ট ম্যাচটায় তো ও প্রায় জান লড়িয়ে দিয়েছে। তো টম অ্যালড্রেড ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং এই বছরের। আর লাস্ট যদি আসি অ্যালবার্টো রড্রিগেজ, তার টেকনিক্যাল স্কিল, তার ফিনিশিং, তার কোয়ালিটি অনেকটা হাই। অ্যালবার্টোর পজিশনিং, টাইমিং, গেম রিড করার ক্ষমতা, এগুলো আর 5টা ডিফেন্ডারের থেকে অনেকটাই বেশি। এবং ডিফেন্সের সব দিক সব কিছু বিচার করলে এই মুহূর্তে মোহনবাগানের 1 নম্বর ডিফেন্ডার কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ। এবং এবছরের যদি সেরা সাইনিংও বলা হয় অ্যালবার্টো রড্রিগেজকে, সেটা ভুল হবে না।
এবার যদি মিডফিল্ডে চলে আসি, ভারতীয়দের মধ্যে 5 জন প্লেয়ার ঘুরিয়ে ফিরিয়ে খেলেছে মিডফিল্ডে। আপুইয়া, থাপা, সাহাল, দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশী। অভিষেক সূর্যবংশী নট আপ টু দ্য মার্ক। গত বছর ওর যে পারফরমেন্সটা দেখেছিলাম, ওর যেরকম বল ডিস্ট্রিবিউশন দেখেছিলাম, সেই জায়গাটা কেন জানি না এবছর একটু কম লেগেছে। ব্লকিংটা ঠিকঠাক আছে, কিন্তু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অভিষেক সূর্যবংশীর এবছর সেই রকম ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পারিনি। আগের বার দূর থেকে কয়েকটা ভালো শট নিতে দেখেছিলাম, এবছর সেটা দেখতে পাইনি। চেষ্টা করেছে কিন্তু 3 কাঠির মধ্যে রাখতে পারিনি। এবার যদি চলে আসি দীপক টাংরি, দীপক টাংরির একটা অস্বাভাবিক পরিবর্তন। দীপক টাংরির এই পরিবর্তনটা না হলে হয়তো দীপক টাংরি এর পরের সিজনে মোহনবাগানে থাকবে কি থাকবে না সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যেতে পারত। দীপক টাংরির যে খেলা আমরা এতদিন দেখেছি তার থেকে সম্পূর্ণ আলাদা দীপক টাংরিকে আমরা দেখতে পেয়েছি। দীপক স্লাইডিং ট্যাকেলের সংখ্যা কমিয়ে দিয়ে স্ট্যান্ডিং ট্যাকেল বেশি করেছে এবং সেগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিখুঁত ট্যাকেল হয়েছে এবং ওর ইয়েলো কার্ড খাওয়ার সংখ্যাও কমে গেছে। এখনও পর্যন্ত 4টে মোটে ইয়েলো কার্ড খেয়েছে, যেটা ও এক একটা সিজনে 8টা 9টা করে ইয়েলো কার্ড খায়, সেটা এই সিজনে মাত্র 4টে ইয়েলো কার্ড খেয়েছে। তো দীপক টাংরি এবছর মিডফিল্ডের অন্যতম আবিষ্কার বা মলিনার ক্রেডিট এটাতে দেওয়াই যেতে পারে দীপক টাংরিকে এইভাবে তৈরি করার জন্য। থাপা অসাধারণ, অবিশ্বাস্য ভালো খেলেছে থাপা। থাপা প্রত্যেকটা ম্যাচে আমরা পাইনি, ওর চোট আঘাতের সমস্যা ছিল, কিন্তু যখনই চোট আঘাত থেকে ফিরে এসছে একটা ম্যাচ সময় নিয়েছে, তারপরের ম্যাচ থেকে আবার প্রপার জায়গায় খেলতে শুরু করেছে এবং প্রপার খেলেছে। থাপা এই মোহনবাগান টিমের অন্যতম একটা ইম্পর্টেন্ট অংশ, যে খেললে মোহনবাগানের মিডফিল্ড জমাট দেখায়, যে না খেললে মোহনবাগানের মিডফিল্ডকে ডিফেন্সিভ দেখায়। নেক্সট সাহাল। সাহালের এই বছরটা অতটা ভালো যায়নি। এই সিজনে সাহালের সেই রকম পারফরমেন্স আমরা দেখতে পাইনি। কিছু ঝলক দেখতে পেয়েছি, কিছু ভালো ভালো মুভ দেখতে পেয়েছি, যেটা সাহালের খেলায় সবসময় দেখা যায়, কিন্তু সাহালের খেলার ইম্প্যাক্ট টিমের ওপর অতটা আমি দেখতে পাইনি। প্লাস চোট আঘাত ভুগিয়েছে সাহালকে। তবে সাহালের এবছর পারফরমেন্সটা বিচার করলে সাহাল খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি টিমের মধ্যে, বা খুব একটা ইম্পর্টেন্স শো করতে পারেনি। এরপর যদি চলে আসি আপুইয়া। আপুইয়া অসাধারণ, অবিশ্বাস্য, একজন বিদেশির থেকেও কিছুটা হলেও বেটার। আপুইয়া হলো সাইলেন্ট কিলার। পুরো ম্যাচটার যদি কেন্দ্রবিন্দু কেউ থেকে থাকে টিমের মধ্যে, সেটা হচ্ছে আপুইয়া। আপুইয়া খেললে মোহনবাগানের ডিফেন্সের ওপর থেকে চাপ কমে যায়, গোলকিপারের ওপর থেকে চাপ কমে যায়, মোহনবাগানের ডিফেন্সটা অনেক বেশি জমজমাট হয়ে যায় যখন আপুইয়া ডিফেন্সের সামনে খেলে। অপোনেন্ট টিমের যে মেন প্লে মেকার বা ক্রিয়েটিভ মিডফিল্ডার, তার খেলাটা তছনছ করে দেওয়ার ক্ষেত্রে আপুইয়া এবছর বিশেষ ভূমিকা নিয়েছে। এবছরের সেরা ভারতীয় প্লেয়ার, এবছরের সেরা ভারতীয় সাইনিং যাই বলুন না কেন, আমার মতে আপুইয়া হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, বা এবছরের বেস্ট সাইনিংই বলা চলে আপুইয়াকে। এবার যদি মিডফিল্ডের বিদেশি আসি, গ্রেগ স্টুয়ার্ট অসাধারণ। গ্রেগ স্টুয়ার্ট দুর্ধর্ষ খেলেছে, গ্রেগ স্টুয়ার্টের পারফরমেন্সও আপনারা দেখেছেন, কিন্তু এক্স্যাক্টলি একজন বিদেশির থেকে আমরা যে পারফরমেন্সটা এক্সপেক্ট করি, বা গ্রেগ স্টুয়ার্ট যে পজিশনটায় খেলছে সেই পজিশনে যে পুরো মিডফিল্ডটাকে কন্ট্রোল করবে, সেই খেলা গ্রেগ স্টুয়ার্টের ক্ষেত্রে দেখা যায়নি। গ্রেগ স্টুয়ার্ট কিছু ক্ষেত্রে অ্যাটাকের ক্ষেত্রে, গোল করার ক্ষেত্রে, খেলা তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট ভালো ভূমিকা নিয়েছে এবং গ্রেগ স্টুয়ার্ট একজন অসাধারণ লেভেলের প্লেয়ার, কিন্তু এনার্জির দিক দিয়ে আমার গ্রেগ স্টুয়ার্টকে কিছুটা কম মনে হয়েছে। আরেকটু এনার্জি যেন গ্রেগ স্টুয়ার্টের ছিল আগে যখন জামশেদপুরে খেলতো, মুম্বাইতে খেলতো। এবছর মনে হচ্ছিল যেন গ্রেগ স্টুয়ার্টের এনার্জির সমস্যা রয়েছে, চোট আঘাত সমস্যায় সে ভুগেছে। 90 মিনিট খেলার মতো মানে এনার্জি বা ফিটনেস লেভেল তার মধ্যে কিন্তু এখনও দেখা যায়নি। ফলে গ্রেগ স্টুয়ার্টের স্কিলটাকে বুঝে টাইম অনুযায়ী, সিচুয়েশান অনুযায়ী আমাদের ইউজ করতে হয়েছে। পুরোপুরি একটা ম্যাচের দায়িত্ব দিয়ে বা গ্রেগ স্টুয়ার্ট পুরো দায়িত্ব নিয়ে পুরো ম্যাচটা কভার করেছে, এটা দেখা যায়নি অতটা। আর দিমিত্রি পেট্রাডসের কেসটা পুরোটা উল্টো। দিমিত্রি পেট্রাডস নিজের 100% দেওয়ার চেষ্টা করেছে, ঝাপাঝাপি করেছে, লাফালাফি করার চেষ্টা করেছে, কিন্তু আউটকাম দিতে পারেনি, সেই টাচ দিতে পারেনি, মিস করেছে, গোল সেইভাবে করতে পারেনি। তার যে ইম্প্যাক্টটা থাকতো আমাদের মোহনবাগান টিমের পারফরমেন্সের ওপর, সেই ইম্প্যাক্টটাও দিমি এবছর রাখতে পারিনি। দিমির এবছরটা একটা খারাপ সিজনই বলা চলে, কারণ আমরা দিমির যে পারফরমেন্স দেখেছি এবং দিমি যে লেভেলের প্লেয়ার, সেই তুলনায় এবছরের সিজনটাকে দিমি ভুলেই যেতে চাই। এবার যদি উইংয়ে আসি, উইংয়ে 3টে প্লেয়ার, লিস্টন, আশিক
এবং মনবীর। এবছর উইং নির্ভর খেলা হওয়াতে লিস্টন মনবীরের একটা অপরিহার্য ভূমিকা ছিল মোহনবাগানের এই লিগ শিল্ড জেতার ক্ষেত্রে। কিন্তু সমস্যা হচ্ছে লিস্টন বা মনবীর এরা কিন্তু কেউ প্রপার উইঙ্গার নয়, মানে উইঙ্গারের যে কাজটা থাকে বল সাপ্লাই করার, এই দুটো ক্ষেত্রে মনবীর আর লিস্টন কিন্তু পুরোপুরি ফেল। কিন্তু পেনিট্রেট করে ভেতরে ঢুকে যাওয়া, স্পিড নিয়ে রান করা এবং বক্সের কোনাকুনি কাট করে ভেতরে ঢুকে গোলের শট নেওয়া, এগুলোর ক্ষেত্রে এরা কিন্তু এগিয়ে আছে এবং ভারতবর্ষের অন্যান্য অনেক উইঙ্গারের থেকে এগিয়ে আছে। কিন্তু উইঙ্গারের যে মেন কাজ স্ট্রাইকারকে ফিট করানো, সেইটার ক্ষেত্রে কিন্তু মনবীর লিস্টন দুজনেরই একটা বড় সমস্যা রয়েছে। তবে গত বছরের থেকে লিস্টন মনবীরকে এফেক্টিভ লেগেছে। লিস্টনের গোলের মধ্যে শট রাখার সংখ্যাটা কমেছে এবং লিস্টন কখন শট করবে, কোথা থেকে কোন অ্যাঙ্গেলে মারবে সেটা অপোনেন্ট টিমের গোলকিপার কিছুটা প্রেডিক্ট করে নিচ্ছিল। আর মনবীরের ক্ষেত্রে কনফিডেন্সের একটা অভাব দেখা গেছে। মনবীর যেরকম গোল করে প্রত্যেকটা সিজনে, এবছর সেই গোলের সংখ্যা অনেকটাই কমে গেছে। মনবীরের গোলার মতো শট যেগুলো মনবীর মারতো, যে জায়গা থেকে মারতো, সেই পজিশনগুলো অপোনেন্টরা দেয়নি ওকে। ও মেরেওছে শট, ম্যাক্সিমাম ক্ষেত্রে গোলকিপারের হাতে লেগেছে, কিছু মিস করেছে। তো মনবীরের সিজনটাও এবছর যেন ওই মানে ওই মাঝামাঝি একটা গেছে। খুব ভালো সিজনও বলা যাবে না, আবার খারাপ সিজনও বলা যাবে না। আশিক কুরুনিয়ানকে খুব বেশি কিছু বলতে চাই না, কারণ এবছর আশিক কুরুনিয়ানের মধ্যে পুরনো আশিক কুরুনিয়ানের কিছু ঝলক দেখা গেছে। আশিক কুরুনিয়ান চোট আঘাত নিয়ে এবছরও ভুগেছে, ফলে পুরোপুরি 100% দিয়ে খেলার মতো তার ক্ষমতাও ছিল না। সে কখনো স্টপ গ্যাপে নেমেছে, কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, কখনো সুভাশিসের বদলে তাকে লেফট ব্যাক পজিশন সামলাতে হয়েছে, সেটাও সে সামলেছে দায়িত্ব নিয়ে। তাকে কিছু কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বগুলো পালন করার চেষ্টা করেছে, কিছু ক্ষেত্রে পালন করতে পেরেওছে। কিন্তু প্রপার যে পুরো 90 মিনিট ধরে খেলা, সেটা আশিক কুরুনিয়ানের ক্ষেত্রে এবছর দেখা যায়নি, তাই ওকে এই কম্প্যারিজনের মধ্যে আনছেই না, ও পুরোপুরি ফিট ছিল না। এবার যদি চলে আসি স্ট্রাইকারের জায়গায় জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন। স্ট্রাইকার হিসেবে বলতে গেলে জেমি ম্যাকলারেন জেসন কামিন্সের থেকে এগিয়ে আছে। জেমি ম্যাকলারেন লাস্টের দিকে যেরকম কিছু গোল করেছে, এমন কিছু ফিনিশ করেছে, এমন কিছু পজিশনিং নিয়েছে, সেগুলো অসাধারণ। কিন্তু জেমি ম্যাকলারেনকে আমরা পুরোপুরি এবার কম্পেয়ার করতে পারবো না, কারণ জেমির প্রপার খেলা আমরা দেখতে পাইনি, দেখতে পাচ্ছি লাস্টের দিকে এসে। জেমির ওই পুরো সিচুয়েশানকে মানিয়ে নিয়ে ভারতীয় কন্ডিশান, ভারতীয় খেলা স্টাইল, আইএসএল এর স্ট্যান্ডার্ড, এগুলো বুঝে প্রপার পারফর্ম করতে একটা অনেক দিনের সময় লেগে গেছে। ফলে জেমি সেকেন্ড লেগ থেকে কিছুটা খেলতে শুরু করেছে, তাই জেমিকেও সেইভাবে কম্পেয়ার করা যায় না। ও এখনও একটা আন্ডার প্রসেস রয়েছে মানিয়ে নেওয়ার। তবে জেসন কামিন্স অসাধারণ। জেসন কামিন্স আগে পিছে মিলিয়ে প্লে মেকিংয়ের ভূমিকায় হোক, স্ট্রাইকারের ভূমিকায় হোক, পুরো খেলাটা তৈরি করার ক্ষেত্রেও ও একটা বড় ভূমিকা নিয়েছে এবং একটা অন্য লেভেলের জেসন কামিন্সকে আমরা এবছর দেখতে পেয়েছি। জেসন কামিন্স যে শুধুমাত্র গোলই করতো, ট্যাপ করে গোল করতো আমরা বলতাম, সেই জেসন কামিন্স কিন্তু গোল করিয়েছে, খেলা তৈরি করেছে, সব কিছু করেছে, দুটো পজিশনেই খেলেছে। ফলে জেসন কামিন্সের এই পরিবর্তনটাও এবছরের একটা অন্যতম পাওনার মধ্যে পড়ে এবং জেসন কামিন্সের এবছরের পারফরমেন্স অসাধারণই বলা চলে। এবং জেসন কামিন্স কিছু ক্ষেত্রে অসাধারণ গোল করে মোহনবাগানকে জিতিয়েছেও। অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলেছে জেসন কামিন্স। তো জেসন কামিন্সকে একটা মানে অন্যতম পাওনা এবছরের, অন্যতম আবিষ্কার বলা চলে এবং এক্ষেত্রে মলিনার একটা অবদান রয়েছে। তো সব কিছু যদি বিচার করি, সব জায়গা থেকে বিচার করি, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের বেস্ট বিদেশি সাইনিং বা বেস্ট বিদেশি প্লেয়ার হিসেবে আমার একটা নামই মনে এসছে, সেটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ। এবং ভারতীয় প্লেয়ারদের মধ্যে যদি কম্পেয়ার করি, বেস্ট ভারতীয় প্লেয়ার লেগেছে আপুইয়া। তবে এখানে ছোট্ট করে বলে রাখি, টম অ্যালড্রেড আর অ্যালবার্টো রড্রিগেজের মধ্যে ডিফারেন্স যে জায়গাটায়, শুধু টেকনিক্যাল জায়গা। অ্যালবার্টো টমের থেকে টেকনিক্যালি অনেকটা এগিয়ে। ঠিক একইভাবে সুভাশিস এবং আপুইয়া যদি দুজন বেস্ট পারফরমেন্স ভারতীয় প্লেয়ারদের মধ্যে তুলনা করি, তাহলেও পার্থক্যটা ওই জায়গাতেই। সুভাশিস অসাধারণ খেলেছে, দারুণ পারফরমেন্স করেছে, আপুইয়াও ভালো খেলেছে, কিন্তু টেকনিক্যালি আপুইয়া সুভাশিসের থেকে অনেকটা এগিয়ে। স্কিলের দিক দিয়েও আপুইয়া সুভাশিসের থেকে এগিয়ে। তো এগুলো সমস্ত কিছুই আমি আমার মতো করে, আমার মতামত, আমার বিশ্লেষণ থেকে আমি বললাম, কিন্তু এগুলো সবার সঙ্গে এক হবে না। আপনাদের যেটা মনে হচ্ছে, আপনাদের যে প্লেয়ারকে মনে হচ্ছে বেস্ট প্লেয়ার এবং কেন মনে হচ্ছে, এগুলো আপনারা প্লিজ কমেন্টে জানান।
তাহলে আপনাদের বক্তব্যটা কি সেটাও আমার কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তো এর বেশি কিছু বলার নেই, এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।